তার 12 নাম্বার পর্যন্ত হোমওয়ার্ক ছিল। কত থেকে? কত থেকে 12 পর্যন্ত ছিল হোমওয়ার্ক? স্যার 8 থেকে ছিল। দেখো তো, 8 থেকে 12 পর্যন্ত যদি হোমওয়ার্ক থেকে থাকে, তো এর মধ্যে কোন অঙ্কটা তোমরা করতে পারোনি? যারা করেছো তারা বলো তো, এর মধ্যে কোন অঙ্কটা তোমরা করতে পারোনি 8 থেকে 12-র মধ্যে? এমন কোন অঙ্ক আছে যেটা করতে গিয়ে করতে পারোনি বা করেছো রেজাল্ট মেলেনি? তাবাসসুম? জি স্যার, আমি তো সবগুলা করছি, হয়েছে আমার মানে অ্যান্সারে একটু এদিক ওদিক হয়েছে। জি মানে বুঝতে স্যার, পারছো? একটু মানে এক দুই বেশি হয়েছে বা কম হয়েছে এরকম হয়েছে আর কি। আচ্ছা, তার মানে পাঁচশো সবগুলোই, তাই না? জি স্যার। আর বাকিদের? বাকিদের? তাহলে কি আমি 13 থেকে স্টার্ট করব? জি স্যার। দেখো, 13 নম্বর হচ্ছে পার্ট সি এর একটা মানে আদর্শ অঙ্ক। অর্থাৎ এই ধরনেরই একটা অঙ্ক আমরা পার্ট সি তে পাবো। এই অধ্যায় থেকে এই ধরনের একটা অঙ্ক আমরা পার্ট সি তে পাবো। তাই চলো আমি এরকম একটা অঙ্ক সম্পূর্ণটা তোমাদেরকে করে দিই। প্রেজেন্টেশনটা কেমন হবে সেটা দেখাই দিই। তাহলে হয়তো এরপরে আর কোনো অঙ্ক এই চ্যাপ্টারের আমার করে করে দেওয়ার প্রয়োজন হবে না। এই রকমের একটা অঙ্ক করে দিলে এই চ্যাপ্টার থেকে আর কোনো অঙ্ক আমাদের করার প্রয়োজন হবে না। তোমরা দেখো, এখানে ওনারা বলেছে এই কোম্পানি নিডস 80,000 টাকা টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য আমাদের 80,000 টাকা প্রয়োজন। ইট হ্যাজ থ্রি অল্টারনেটিভ সোর্সেস। এই 80,000 টাকা সংগ্রহ করার জন্য আমাদের হাতে তিনটা অল্টারনেটিভ রয়েছে। অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ ওয়ানটা হচ্ছে ট্রেড ক্রেডিট, চেহারা দেখলে বোঝা যায়। অল্টারনেটিভ টু হচ্ছে ব্যাংক টার্ম লোন, দেখো দেখলে বোঝা যায়। আর অল্টারনেটিভ থ্রি হচ্ছে ফ্যাক্টরিং। তার মানে আমরা তিনটা শর্তে আমরা এই 80,000 টাকাটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন মেটানোর জন্য আমরা সংগ্রহ করতে পারি। ওনারা প্রশ্ন করেছে, হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ। এই তিনটা অল্টারনেটিভের মধ্যে কোন অল্টারনেটিভটা কোম্পানির চয়েস করা উচিত? তোমরাই বলো। তিনটা অল্টারনেটিভের মধ্যে যে অল্টারনেটিভ থেকে অর্থ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের খরচের পরিমাণটা হবে সবচেয়ে কম, প্রতিষ্ঠানের উচিত সেটাই সংগ্রহ করা, তাই না? এই খরচের পরিমাণটা কম হবে এটা যাচাই করার জন্য আমাদেরকে কি করতে হবে? ইআইআর বের করতে হবে। ইআইআর মানে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমরা কিন্তু সব রকমেরই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু আমরা বের করা শিখেছি। তো এই কারণে এই অঙ্কটা যখন আমাদেরকে এভাবে পরীক্ষাতে দিবে 10 মার্কের জন্য, তখন আমরা অঙ্কটা স্টার্ট করবো একটা ভূমিকা দিয়ে। ওনারা কোন অল্টারনেটিভটা আমাদের চয়েস করা উচিত। In order to make proper decision, we have to calculate effective interest rate of all alternative. ফার্স্ট, আমরা এই কথাটা আগে লিখে নিব যে আমাদের কোন অল্টারনেটিভটা পছন্দ করা উচিত, এই প্রশ্নটা ওনারা করেছে। তো
তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা অল্টারনেটিভের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আগে বের করতে হবে। তো এখানে আমাদের টোটাল অল্টারনেটিভ রয়েছে তিনটা। আর আমরা যেহেতু ইআইআর বের করব, তাহলে আর কেটিসি বা কেসিপি বের করে ইআইআর বের করার দরকার নেই। আমরা সরাসরি ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করে আমরা ইচ্ছা করলে এখন ইআইআর বের করতে পারি। তো চলো দেখি, এখানে অল্টারনেটিভ আছে তিনটা। আমরা প্রথমে লিখে ফেলি অল্টারনেটিভ 1। অল্টারনেটিভ 1, ট্রেড ক্রেডিট। অল্টারনেটিভ 1, ট্রেড ক্রেডিট। আমাদের প্রথম অল্টারনেটিভটা ছিল ট্রেড ক্রেডিটের। আর এখানে আমরা ইনফরমেশন গুলো একটু তুলে নেই। এর দেখো তো ট্রেড ক্রেডিটের জন্য কি কি তথ্য দিয়ে দিয়েছে আমাদেরকে। ডিসকাউন্টটা হচ্ছে 3, ডিসকাউন্ট পিরিয়ড 30 দিন, আর ক্রেডিট পিরিয়ডটা 90 দিন। এই তিনটা তথ্যই আমাদের লাগে। ডিসকাউন্ট ডি সমান সমান 3, ডিসকাউন্ট পিরিয়ড ডিপি সমান সমান 30 days, ক্রেডিট পিরিয়ড সিপি সমান সমান 90 days। এবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করব। We know effective interest rate EIR সমান সমান, তোমরা এবার সরাসরি সূত্রটা কিভাবে লিখতে হয় তোমরা জানো। ইফেক্টিভ ইন্টারেস্টের EIR বের করার সূত্র হচ্ছে 1 প্লাস D divided by 100 minus D whole to the power 360 divided by CP minus DP minus 1 into 100। তোমরা বলো তো আমরা সরাসরি EIR-টা এই সূত্র ব্যবহার করে করি না? ট্রেড ক্রেডিটের সরাসরি EIR-টা আমরা এই সূত্র ব্যবহার করে করি না? তাহলে চলো আমরা সরাসরি EIR-টা বের করার জন্য মান বসে দিই। 1 প্লাস ডিটা ছিল আমাদের 3, 100 মাইনাস ডি হচ্ছে 3, 360 ডিভাইডেড বাই সিপিটা হচ্ছে 90। সিপিটা হচ্ছে 90 আর ডিপিটা হচ্ছে 30। এই ছিল আমাদের
সূত্র, চলো মান বসাই। ট্রেড ক্রেডিটের ইআইআর বের করছি আমরা। দেখো এখানে 3কে 97 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো, 3/97 কত হয় দেখো তো, 0. 3কে 97 দিয়ে ভাগ করো। অন্তরা কত হয় ভাগ করলে? 0.03 চার শূন্য ঘর দশমিক পর্যন্ত বলো, শূন্য বেশি থ্রি বলো। 0.030 92 092, 5টা বলতে হয়। আর উপরে 360কে 60 দিয়ে ভাগ করলে উপরে পাওয়ারটা হয় 6। দেখো আমাদের এই পাওয়ারটা শুধু 6 হয়। জি স্যার। পাওয়ারটা হয় শুধু 6। এবার দেখো মানটা আমরা একবারে করতে পারি, 1.03092 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 100। ক্যালকুলেটারে একবারে করলে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। এই পুরো ক্যালকুলেশনটা এখন ক্যালকুলেটারে একবারে করলে রেজাল্টটা পেয়ে যাবে, 1.03092 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 100। স্যার আমার 20.05% আসে। এরকমই হবে। বাকিরা কেউ করে দেখো ঠিক আছে কিনা। এটা ক্যালকুলেটর ডাইরেক্ট করবা, 1.03092 টু দি জি পাওয়ার স্যার। 6 মাইনাস 1 ইন্টু 100। এটাই আসে না? জি স্যার, 20.04657 সামথিং আসছে। তো এটাকে 05 লেখা যায় তো। এবার আমরা লিখবো অল্টারনেটিভ 2। দেখো আমাদের অল্টারনেটিভ 2 তে কি আছে একটু দেখি। এবার অল্টারনেটিভ 2 তে এখানে ছিল ব্যাংক লেন ঋণ, মানে ব্যাংক টার্ম লোন। তাহলে আমরা লিখবো ব্যাংক টার্ম লোন। অল্টারনেটিভ 2 এর মধ্যে ছিল ব্যাংক টার্ম লোন। এবার দেখো ব্যাংক টার্ম লোনের জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া ছিল এখানে। এই ব্যাংক উইল লেন টাকা 1 লাখ, তারা আমাদেরকে 1 লাখ টাকা ঋণ দিতে চায়। 13% ইন্টারেস্ট, সুদ দিতে হবে তাদেরকে 13%। 20% দিতে হবে কম্পেনসেটিং ব্যালেন্স। কিন্তু আমাদেরকে এখানে বলেনি যে ইন্টারেস্ট অ্যাডভান্স দিতে হবে কিনা, এটা ওনারা বলেনি। তাহলে চলো ইনফরমেশন গুলো একটু তুলে ফেলি। ব্যাংক টার্ম লোনের মধ্যে ওনারা বলছে লোন অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ। ইন্টারেস্ট রেট সমান সমান, ইন্টারেস্ট হবে বোধহয় 13% বলছে ওনারা, 13%। আর কম্পেনসেটিং ব্যালেন্স রাখবে কত বলছে ওনারা, 20% কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্সটা রাখবে ওনারা বলেছে 20%। তাহলে এখান থেকে এখন যদি আমি ইআইআর বের করতে চাই, তাহলে এটা কিভাবে বের করব? তাহলে চলো আমরা সবার আগে ইউজেবল লোনটা একটু বের করে নিই। ব্যাংক টার্ম লোনের ইআইআর বের করতে হলে আগে একটা ইউজেবল লোন বের করে নিতে হয়। লোন অ্যামাউন্ট, হচ্ছে 1 লাখ। এখান থেকে আমরা লেস করে দিব কম্পেনসেটিং ব্যালেন্স।
কম্পেনসেটিং ব্যালেন্সটা ছিল 20%, তাহলে 1,00,000-এ 20% হবে 20,000। 1,00,000-এ 20% হবে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা লেস করে দিলে তাহলে এখন আমরা পাবো কত? 80,000 টাকা। এই 80,000 টাকাকে আমরা বলবো ইউজেবল লোন। তাহলে আমাদের ইউজেবল লোনের পরিমাণটা হচ্ছে 80,000 টাকা। এবার তাহলে আমরা ইআইআরটা বের করতে পারি। তাহলে এখন আমাদের ইআইআর এর সূত্রটা হবে ইআইআর সমান সমান, আচ্ছা একটা কাজ করি, আগে আমরা ইন্টারেস্টের পরিমাণটা এখানে বের করে দেখাই, তারপর ইআইআরটা নিচে লিখবো। আমাদের ইন্টারেস্টের পরিমাণটা হবে, আমাদের লোন যেহেতু আমরা 1,00,000 টাকা নিয়েছি, তাহলে তার উপর ইন্টারেস্ট নিবে ওনারা 13%। তাহলে 13% ইন্টারেস্ট নিলে আমাদের ইন্টারেস্টটা হবে কত? 13,000 টাকা। তা দেখো আমাদের ইন্টারেস্টটা 13,000 টাকা। তাহলে এইবার আমরা আমাদের ইআইআর বের করতে পারি। তাহলে ইআইআর সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। এটা হচ্ছে ষোলো আমাদের দশমিক ইআইআর বের। পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট? 16.25%। আচ্ছা চলো মানটা বসাই দিই। 13,000 ভাগ হচ্ছে 80,000 ইন্টু 100, তাতে 16 কত জন বললাম আবাসুম? 16.25। তাহলে 16.25%। তাহলে দেখো আমরা আমাদের ব্যাংক টার্ম লোনেরও ইআইআরটা বের করে ফেলছি। তাহলে আমরা অল্টারনেটিভ 1-এ বের করেছিলাম 20.05%, অল্টারনেটিভ 2 ব্যাংক টার্ম লোনের জন্য আমরা ইআইআর বের করছি 16.25%। আর এবার 3 নাম্বার অল্টারনেটিভে দেখো ওনারা বলে দিয়েছে ফ্যাক্টর। আমরা জানি ফ্যাক্টরের অঙ্ক মানে হচ্ছে ফ্যাক্টরিং এর অঙ্ক। আর ফ্যাক্টরিং এর ইআইআরটা সরাসরি করা যায় না, আগে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স বের করতে হয়, তারপর টোটাল কস্ট বের করতে হয়, তারপর ইআইআর বের করতে হয়। এটা আমরা জানি, এটা আমরা ফ্যাক্টরিং এর অঙ্কে আমরা শিখেছি। তাহলে চলো এবার অল্টারনেটিভ 3 ফ্যাক্টরিং। এবার অল্টারনেটিভ 3 ফ্যাক্টরিং এর অঙ্ক এখন আমরা করব। অল্টারনেটিভ 3 ফ্যাক্টরিং। এখন আমরা ফ্যাক্টরিং এর আগে ইনফরমেশন গুলো তো তোমরা জানো। ফ্যাক্টরিং এর অঙ্ক করতে গেলে আমাদের টোটাল 6টা ইনফরমেশন লাগে, যার 3টা ওনারা আমাদেরকে দিয়ে দিবে আর বাকি 3টা আমরা বের করে নিব। তো আমি এই জন্য 3 নাম্বার অল্টারনেটিভটাকে কপি করে আমার ওখানে নিয়ে যাই, যাতে আমি ওখান থেকে দেখে দেখে ডাটাগুলো তুলতে পারি। কি কি ইনফরমেশন আছে আমরা একটু দেখি, এখানে তথ্যগুলো আছে। এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 1,00,000 টাকা পার মান্থ। তোমরা বলো তো, দেনাদার যদি প্রতি মাসে 1,00,000 টাকা হয়, এই তাহলে 12 মাসে আমাদের মোট দেনাদারের পরিমাণটা 12 লাখ টাকা হবে না? প্রতি মাসে দেনাদার যদি 1,00,000 টাকা হয়, তাহলে বছরে আমাদের দেনাদারের পরিমাণটা মোট 12 লাখ টাকা হবে না? তো যদি 12 লাখ জি টাকা স্যার। দেনাদার হয়, তাহলে আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলসটাও তাহলে 12 লাখ টাকা হবে। তো সেই জন্য আমরা প্রথমে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। অ্যানুয়াল ক্রেডিট সেলস হবে 1,00,000 ইন্টু 12 সমান সমান 12 লক্ষ টাকা। তাহলে প্রথম লাইনটা থেকে আমরা প্রথমে অ্যানুয়াল ক্রেডিট সেলস 12 লক্ষ টাকা পেয়ে গেলাম। and will advance at 12% interest
আর ওই ব্যাংক আমাদেরকে অ্যাডভান্স দিবে, ঋণ দিবে 12% সুদে আপ টু 80% অফ ফেস ভ্যালু। আমাদের ফেস ভ্যালুর 80% পর্যন্ত তারা আমাদেরকে লোন দিবে। তো ঠিক আছে, আমাদের ইনফরমেশন গুলো আগে দেখে নিই। এভারেজ কালেকশন পিরিয়ড বলছে 60 ডেজ। দেখো এটা ওনারা দিয়ে দিয়েছে, লিখে ফেলি। এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ডটা সমান সমান 60 ডেজ। আর এই এভারেজ কালেকশন পিরিয়ডটা যদি ওনারা আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা নিজেরা বের করে নিতে পারি। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা তাহলে আমরা বের করে নিতে পারি। কিভাবে বের করতে পারি? 360 কে 60 দিয়ে ভাগ করে, কারণ 360 দিনে 1 বছর ধরা হয়। তাহলে 360 দিনের মধ্যে যদি 60 দিন পর পর আমরা দেনাদের কাছ থেকে বিল পাই, তাহলে বলতো বছরে মোট কয়বার টার্নওভার হবে? 6 টাইমস না? স্যার। তাহলে আমরা 6 টাইমস অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা পেয়ে গেলাম। আর যদি অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা যদি পেয়ে যাই, তাহলে এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলটা কত হবে সেটাও পাবো আমরা। এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল সমান সমান আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলসটা যেহেতু 12 লাখ টাকা ছিল, আর এই 12 লাখ টাকা পাবো আমরা 6 বারে, তাহলে প্রতিবারে আমরা কত টাকা করে পাবো সেটা বের হয়ে যাবে। দেখো আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেল ছিল কত? 12 লাখ। আর দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাবো বছরে কয়বার? 6 বার। তাহলে 12 লক্ষকে 6 দিয়ে ভাগ করলে প্রতিবার আমরা দেনাদারের কাছ থেকে পাবো কত টাকা করে? 2 লাখ টাকা করে পাবো। তাহলে এই 2 লাখ টাকাকে আমরা বলবো এভারেজ কালেকশন, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। দেখো আমাদের 6টার মধ্যে আমাদের কিন্তু 4টা ইনফরমেশন লেখা হয়ে গেল। এবার পঞ্চম ইনফরমেশনটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ ব্যাংক যে আমাদেরকে অ্যাডভান্স দিবে বিল বন্ধক রেখে, সেখানে তারা সুদ রাখবে কত পার্সেন্ট শতকরা, সেটা ওনারা বলে দিয়েছে প্রশ্নের মধ্যে। তারা সুদ রাখবে 12%, এই দেখো বলে দিয়েছে। ইন্টারেস্ট তারা রাখবে কত? 12% সুদ রাখবে, এই যে বলে দিয়েছে। তাহলে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা হচ্ছে 12% or 0.12। তো এটা যদি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হয়, তাহলে পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা কত? পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা তাহলে কত হবে? তাহলে পিরিয়ডিক ইন্টারেস্ট রেটটা হবে, আমরা ওই 12%কে 6 দিয়ে ভাগ করব, কারণ আমাদের টার্নওভারটা হচ্ছে 6। তাহলে আমাদের যে 12% ছিল 0.12, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.02। এই দেখো আমাদের 6টা ডাটা রেডি হয়ে গেছে, দেখেছো? তাহলে আমরা ফ্যাক্টরিং এর অঙ্ক করতে গিয়ে সর্বপ্রথম আমরা এই 6টা ডাটা রেডি করি। আমাদের 6টা ডাটা রেডি করা শেষ। এবার আমরা আমাদের প্রথম ওয়ার্কিংটা করব, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। এটা আমরা সর্বপ্রথম বের করব, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, আমরা অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা বের করব। পার্টিকুলার টাকা, দেখো প্রথমে আমরা লিখবো এভারেজ, এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। দেখো আমরা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু 2 লাখ টাকা বের করেছিলাম, দেখছো? আর ওনারা প্রশ্নের মধ্যে বলছে ওনারা আমাদেরকে অ্যাডভান্স করবে আপ টু 80% অফ ফেস ভ্যালু, দেখা যায়। তাহলে আমাদের এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলের
80% পর্যন্ত তারা আমাদেরকে অ্যাডভান্স দিবে, তার মানে 20% ওরা আমাদেরকে দেবে না। ওই 20%কে আমরা রিজার্ভ বলি, তাহলে লিখে দেবো এখান থেকে লেস রিজার্ভ 20%। তাহলে 2 লাখের 20% কত হয় দেখো, 40,000। তাহলে 2 লাখের 40,000, 2 লাখ থেকে 40,000 বাদ দিলে হবে 1,60,000। এখন আমাদেরকে দেখতে হবে এখান থেকে কোনো কমিশন নেবে কিনা আমাদের ফ্যাক্টর। এই দেখো বলছে দ্য ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন, দেখছো? তাহলে ফ্যাক্টর কমিশন নেবে 2%, আর এই কমিশনটা এখন এখান থেকে বাদ দিতে হবে, লেস ফ্যাক্টরিং কমিশন। আর তোমরা মনে রাখবে এই কমিশন যে 2% ধরতে বলছে, এটা সবসময় এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর উপর ধরতে হয়। যে 2 লাখ টাকার এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, সেটার উপরে আমরা 2% ধরবো। তাহলে আমাদের ফ্যাক্টরিং কমিশনটা কত টাকা হয়, 4,000। জি স্যার। চলো এবার এই 4,000টা বাদ দিয়ে দেই। 4,000 বাদ দিলে থাকবে 1,56,000। এখন ব্যাংক আমাদের কাছ থেকে ইন্টারেস্ট কাটবে এই অ্যামাউন্টের উপর। তাহলে এবার এখান থেকে আমরা লেস করব পিরিয়ডিক ইন্টারেস্ট। আর আমাদের পিরিয়ডিক ইন্টারেস্টটা হবে এই যে 1,56,000, তার সাথে আমরা ইন্টু করব ওই যে 0.02। দেখো আমরা পিরিয়ডিক ইন্টারেস্টের 0.02 বের করছিলাম, এই যে পিরিয়ডিক ইন্টারেস্টের 0.02 বের করছিলাম। তাহলে 1,56,000-এর সাথে জি জিরো স্যার। পয়েন্ট জিরো টু 3,120। তাহলে আমাদের ইন্টারেস্টটা চলে আসে 3,120। ব্যাস, আর কোনো জি স্যার। ঘটনা নেই, এটাই সবচেয়ে বড় ঘটনা। তাহলে এবার এটা বাদ দিলে আমরা পেয়ে যাব অ্যামাউন্ট অফ অ্যাডভান্স 1,52,780, নাকি 880? 880। 880। তাহলে এক এক লক্ষ লক্ষ বাহান্ন বাহান্ন হাজার হাজার আটশো আটশো আশি আশি হ্যাঁ, এটাকে এখন আমরা বলবো অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। তাহলে অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা বের করলাম, এটা হচ্ছে আমাদের একটাও কাজ। এবার আমরা অ্যানুয়াল টোটাল কস্ট বের করব। অ্যামাউন্ট অফ অ্যাডভান্স বের করা শেষ, এবার দ্বিতীয় কাজ আমরা করব ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। চলো বের করি। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। আর অ্যানুয়াল টোটাল কস্ট বের করার জন্য আমরা দুইটা টাকার কথা নিই। অ্যানুয়াল টোটাল কস্ট বের করবো আমরা। অ্যানুয়াল টোটাল কস্ট বের করতে গিয়ে তোমার মনে রাখবে এই টেবিলটার দিকে তাকাও। এখানে আমাদের কমিশনটা হচ্ছে একটা খরচ, আর এই ইন্টারেস্টটা হচ্ছে একটা খরচ। তাই আমাদের টোটাল কস্ট বের করতে গিয়ে জাস্ট এই দুটো খরচকে আগে যোগ করতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি অ্যানুয়াল ফ্যাক্টরিং কমিশন। আমাদের প্রত্যেকবার ফ্যাক্টরিং কমিশন হয় 4,000, আর বছরে আমরা মোট লেনদেন করব 6 বার, টার্ন ওভারটা যেহেতু 6। তাহলে বলো তো 24,000 টাকা হবে না? জি স্যার। আর অ্যানুয়াল ইন্টারেস্ট, দেখো আমাদের প্রত্যেকবার ইন্টারেস্ট হয় 3,120, কিন্তু বছরে আমরা এভাবে লেনদেন করব 6 বার। তাহলে আমাদের তাহলে হবে টোটাল লেনদেন 18,000।
কত হবে? 18,720 হয়েছে? তাহলে বলো তো এই দুইটাকে যোগ করলে আমাদের টোটাল অ্যানুয়াল কস্টটা কত আসে আপাতত? দেখছো, ওয়াইফাই লাইনটা চলে গেছিল। ওয়াইফাই লাইনটা চলে গেছিল, জ্যাক লাইনটা আসছে। দেখো, তাহলে এই দুটোকে যোগ করলে যোগফলটা কত দাঁড়ায়? 42,720। এটা 42,720 হয়েছে। জি স্যার। এবার আবার দেখবো আমাদের এখান থেকে কোনো খরচ আমরা সেভ করতে পারি কিনা। ওই দেখো ওনারা বলেছে ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট ফ্যাক্টর সার্ভিস উইল সেভ কোম্পানিজ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1,000 টাকা পার মান্থ এবং 1% ব্যাড ডেট লস। দুইটা খরচ আমরা এখান থেকে সেভ করতে পারি। প্রতি মাসে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেভ করতে পারি 1,000, আর ব্যাড ডেট লস সেভ করতে পারি 1%। এটা ওনারা বলে দিয়েছে। আর এই সেভিংসটা কি করতে হবে? এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। লিখে দেই লেস কস্ট সেভিংস। কস্ট সেভিংস লিখে আমরা লিখে দেবো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। প্রতি মাসে 1,000 করে, তাহলে 12 মাসে 12,000। তাহলে 12,000 টাকা আমরা কস্ট সেভ করবো অ্যাডমিনিস্ট্রেটিভ বাবদ। সেটা ওনারা বলে দিয়েছে আমাদেরকে। লিখে দিলাম 12,000। আর ব্যাড ডেট লস, আর ব্যাড ডেট লস সেভ করতে পারবো 1%। তোমরা মনে রাখবা এই 1%টা অ্যানুয়াল ক্রেডিট সেলস এর উপর ধরতে হয়। আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলসটা ছিল 12 লাখ, তাহলে 12 লাখের উপর হবে 1%। তাহলে এটাও 12,000 টাকা। তাহলে মোট 12,000 12,000 24,000 টাকা এই ফ্যাক্টরিং এর কারণে আমরা প্রতি বছর সেভ করতে পারবো। তাহলে এই খরচটা আমাদের এখান থেকে বাদ যাবে। তাহলে 42,720 থেকে 24,000 বাদ দিয়ে দিলে আমরা আমাদের অ্যানুয়াল টোটাল কস্টটা কত সেটা পেয়ে যাব। 18,720। তাহলে আমাদের অ্যানুয়াল টোটাল কস্টটা চলে আসে 18,720। ব্যাস, আমাদের অ্যানুয়াল টোটাল কস্ট আমরা পেয়ে গেলাম। আর অ্যানুয়াল টোটাল কস্ট যেহেতু বের হয়ে গেছে, অ্যামাউন্ট অফ অ্যাডভান্স যেহেতু বের হয়ে গেছে, তাহলে এইবার আমাদের ইআইআর বের করা কোনো কঠিন কাজ না। দেখো এবার আমাদের ইআইআর বের করবো আমরা সূত্রে। ইআইআর সমান সমান, আমরা এখন ইআইআর এর সূত্রটা লিখে দেই। আমাদের ইআইআর এর সূত্রটা কি তোমরা জানো? মনে আছে না তানজিনা? জি স্যার। অ্যানুয়াল টোটাল কস্ট ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইন্টু 100। নাও মান বসে দাও। আমাদের অ্যানুয়াল টোটাল কস্টটা হচ্ছে 18,720। অ্যামাউন্ট অফ অ্যাডভান্স আমরা ওই যে উপরে বের করেছি। অ্যানুয়াল টোটাল কস্ট 18,720। অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ওই যে আমরা আগেই বের করেছি 1,52,880 ইন্টু 100। তাহলে দেখো তো কত পার্সেন্ট হয়? 12.24। 12.24%। আর এটাই সবচেয়ে কম না বলো তো? ইআইআর যতগুলো বের করেছে তার মধ্যে এটাই সবচেয়ে কম না? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের কমেন্টসটা হবে এরকম। তাহলে আমাদের কমেন্টসটা হবে এরকম: as the EIR of alternative 3 factoring
is the minimum. So the company should choose alternative 3. এই কমেন্টসটা আমরা নিচে লিখে দিলেই আমাদের পুরো অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা কি দেখেছো? আমি 10 মার্কের জি স্যার। একটা 10 মার্কের একটা পার্ট সি এর অঙ্ক তোমাদের সঙ্গে পুরোপুরি ভাবে করলাম প্রেজেন্টেশনটা দেখানোর জন্য। ওনারা 10 মার্কের এরকম একটা অঙ্ক তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু দিবে এই চ্যাপ্টার থেকে। তো এখন এই অঙ্কটার মধ্যে আমি পেয়েছি ট্রেড ক্রেডিট, ব্যাংক টার্ম লোন আর ফ্যাক্টরিং। তোমরা অন্য তিনটা পেতে পারো, কিন্তু আমি তো সব রকমই শিখেছি, তাই না? তুমি জি কি তুমি স্যার। কি দেখছো এটা? এটা কি দেখছো, অঙ্কটা খেয়াল করছো? জি স্যার। এবার তাহলে একটু তাকাও, 14 নাম্বারটা একই ধরনের অঙ্ক, খেয়াল করে দেখো। 15 নাম্বারটাও প্রায় একই রকমের অঙ্ক, 16 নাম্বারটাও একই রকমের অঙ্ক। তাহলে চ্যাপ্টারটা শেষ। তার মানে এই তিনটা অঙ্ক 14, 15, 16 যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে আমার আরো একটা চ্যাপ্টার শেষ। আমি নতুন আরেকটা চ্যাপ্টারে ঢুকতে পারবো, ওয়ার্কিং ক্যাপিটালে, মানে এইচআর সাবজেক্টে। ঠিক আছে? করে ফেলতে পারবে না 13, 14, জি 15 স্যার, সবাই? পারবো স্যার। তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হলে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার ধরতে পারবো কি? ঠিক আছে?